ওং নমঃ শিবায়। আজকের ভিডিওটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলম মল্লিকার্জুন দর্শন করাবো আপনাদের। এক মাস কোনো ভিডিও আপলোড করতে না পারার জন্য আমরা দুঃখিত। তবে এই সপ্তাহ থেকে আবার প্রতি সপ্তাহে থাকবে আপনাদের জন্য বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনের তথ্য সমৃদ্ধ ভিডিও। যেমন আজকের ভিডিওতে মল্লিকার্জুন দর্শন করাতে গিয়ে কৃষ্ণা নদীর ড্যাম, সাক্ষী গণপতি ও এক সুন্দর অ্যাডভেঞ্চারাস ট্যুর করাবো আপনাদের। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে আছি আমরা প্রভাত এবং লিটন। এখন ঘড়িতে ঠিক 5টা বাজে, আর ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি একটা মহতী উদ্দেশ্যে। কী উদ্দেশ্যে না, আমরা যাচ্ছি মল্লিকার্জুন। গুড মর্নিং। তো শুনলেন তো যে আমরা যাচ্ছি মল্লিকার্জুনের উদ্দেশ্যে আর কি। তো এখন আমরা এখান থেকে বেরোবো, ওটা প্রায় 250 কিলোমিটার। মানে এখন আমরা তেলেঙ্গানাতে রয়েছি। তো তেলেঙ্গানা কোথায় আছি সেটা বলো। তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদে আছি আর কি। তো এখন আমরা এখান থেকে যাব আপনার অন্ধ্রপ্রদেশে। তো ওইখানটাতে যেতে আমাদের টাইম লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। তো তারপরে তো গিয়ে আমরা পুজো দেবো, এগুলো তো আপনারা দেখতেই পাবেন। তো সঙ্গে থাকুন, দেখুন। আসলে আমাদের পুরো ট্যুর প্ল্যানে এই মল্লিকার্জুন ছিল না। হয়তো মহাদেব চেয়েছেন যে আমরা তার দর্শন করি, সেই জন্য হয়তো পুরো প্ল্যানটার মধ্যে এটা হঠাৎই করা হয়েছে। তো এই হঠাৎ প্ল্যানের মজাই কিন্তু একটু আলাদা। তো চলুন পুরোটা আপনাদের জার্নিটা শেয়ার করব, ভালো লাগবে। আর এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। আমরা খুব ভাগ্যবান যে এখান থেকে এসে সাউথ ইন্ডিয়ার একমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারছি। যাওয়া যাবে। সেকেন্দ্রাবাদ থেকে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। এই গাড়িতেই আজকের পুরো জার্নিটা হবে। সকাল 7টা 3 বাজে অন্ধকার থেকে দিনের আলো ফুটেছে। দেখুন এখন কটা বাজে? 8:30 বাজে। এখন এই জায়গাটার নাম হচ্ছে মানানোর। এই জায়গায় আমরা একটু হল্ট নিয়েছি, কিছু টিফিন করতে হবে, সকালে ব্রেকফাস্ট, তারপরে আবার অনেকটা পথ। কতটা রাস্তা? 48 কিলোমিটার। 48 কিলোমিটার যাওয়ার পর একটা ফরেস্ট পড়বে আর কি। তো পুরোটাকে দেখাবো। যাওয়ার পরে তারপরে আমাদের মন্দির আসবে। আর ফরেস্টে ভীষণ রেস্ট্রিকশন, মানে কোনো জানোয়ার বা কাউকে কিছু খাবার দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। দিলে 10,000 টাকা পর্যন্ত ফাইন দেবে। যাই হোক, দক্ষিণ ভারত ঘুরছি আপনাদের নিয়ে। স্বাভাবিকভাবেই এখানে ইডলি, ধোসা, বাড়া ইত্যাদি বেশি পাওয়া যায়। এখানে মশালা ধোসা 50 থেকে 80 টাকায় পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করে এক সুদীর্ঘ পাহাড়ি পথ, যার দুধারে শুধুই ঘন জঙ্গল, তা দেখতে দেখতে এবং সুন্দর ঢালাই পিচের রাস্তা অতিক্রম করতে ভালোই লাগবে আপনার। পাহাড়ি চড়াই উতরাই রাস্তা অতিক্রম করতে করতে চলুন জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ যেখানে যাচ্ছি সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, এই জ্যোতির্লিঙ্গটা কী সেই সম্পর্কে আপনাদের দু এক কথা জানাই। শিব মহাপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণুর মধ্যে, তাদের মধ্যে জগতে কে শ্রেষ্ঠ তা নিয়ে এক বিতর্ক বেঁধেছিল। তাদের পরীক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব ত্রিভুবনকে একটি অনন্ত আলোর লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ দ্বারা বিভক্ত করেছিলেন। বিষ্ণু এবং ব্রহ্মা দুই দিক থেকে সেই লিঙ্গের উৎস খুঁজতে বের হলেন। ব্রহ্মা মিথ্যে বললেন, তিনি জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে পেয়েছেন বলে জানালেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। এখন যেটা থেকে পাস করছি এখানে, এটাকে ফুটকিবাজার গ্রাম বলা হয়। মানে নামটা আমরাই দিলাম অ্যাকচুয়ালি। কেন? কারণ রাস্তার দুধারে এত শুটকি মাছ, মানে জাংলা কিছুতেই খোলা যাচ্ছে না। পথের এক অভিজ্ঞতা শেয়ার করে এবার চলুন ফিরি জ্যোতির্লিঙ্গের কথায়। শিব তখন দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে শাপ দিলেন যে কোনো অনুষ্ঠানে তার স্থান থাকবে না। অন্যদিকে তিনি বিষ্ণুকে আশীর্বাদ করলেন যে বিষ্ণু প্রলয়কাল পর্যন্ত পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সর্বোচ্চ অখণ্ড সত্য, যাতে শিব আংশিকভাবে আবির্ভূত হন। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো সেইখানেই গড়ে উঠেছে যেখানে শিব আলোর অগ্নিময় লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এখন আপনারা দর্শন করতে চলেছেন শ্রীশৈলমের মল্লিকার্জুন মন্দিরের। এখানে একটা চেকপোস্ট আছে, এখানে যদি আপনি 200 টাকা দেন তবে ভেতরে এন্ট্রি করতে পারবেন, আর না হলে এখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে। এই মন্দিরে ঢোকার আগে এখানে 200 টাকা নেয়। এটা হচ্ছে মন্দির ট্রাস্টি থেকেই নেওয়া হয় আর কি। মন্দির একটু এই দেখুন, এই হচ্ছে সেই স্লিপ, মানে যেই 80 টাকা যেতে হবে।
देखो पूरा रास्ता बंद है। हाँ आप पैदल ये नहीं तो 30 रुपए ऑटो को देना पड़ता है। देखो মানে আপনি যদি 200 টাকা দিয়ে মন্দির চত্বরে এন্ট্রি ফি না দিয়ে ঢোকেন, তবে আপনাকে হয় পায়ে হেঁটে অনেকটা পথ অতিক্রম করতে হবে এবং এখানেই গাড়ি রাখতে হবে, আর না হলে 30 টাকা করে অটো করে ভেতরে ঢুকতে হবে। তবে 200 টাকা দিলে আপনি গাড়ি নিয়ে মন্দিরের একদম কাছে চলে যেতে পারবেন। সেকেন্দ্রাবাদ থেকে সরকারি বাসে 550 টাকা করে ভাড়া দিলে আপনি পৌঁছে যাবেন মল্লিকার্জুন। এছাড়া আপনি যদি দলে ভারী থাকেন, মানে আপনাদের দলে যদি 12 থেকে 15 জন থাকে, তবে আপনি টেম্পো ট্রাভেলার করতে পারেন আমাদের মতো। সেক্ষেত্রে ভাড়া নেবে মাথাপিছু 1500 টাকার মতো। সরকারি বাসের থেকে টেম্পো ট্রাভেলারে করে গেলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য এবং স্বাধীনতা ভোগ করতে পারবেন। এছাড়া হাওড়া এবং শালিমার স্টেশন থেকে আপনি সপ্তাহে 2টি ট্রেন চলে, সেই ট্রেনগুলি ধরেও মার্কাপুর রোডে নামতে পারেন। এটি হচ্ছে মল্লিকার্জুনের যাওয়ার জন্য সবথেকে নিকটতম রেলওয়ে স্টেশন। মার্কাপুর রোডের বাইরে বেরোলেই আপনি পেয়ে যাবেন সরকারি বাস। সেই সরকারি বাসে সময় লাগবে 3 ঘন্টা, যা আপনাকে 90 কিলোমিটার পথ অতিক্রম করাবে, আর সেক্ষেত্রে ভাড়া নেবে 160 টাকার মতো। আমরা আপনাদের সেকেন্দ্রাবাদের রুটটা দেখাচ্ছি, আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি রুটে এখানে আসতেই পারেন। পার্কিং করে আপনাকে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে দর্শনের জন্য। এখান থেকে সোজা হাঁটলে অনেকটা যেতে হবে। অনেকটা যাওয়ার পর আপনি বাঁদিকে টিকিট পাবেন। ওই সোজা গিয়ে বাঁদিকে নিচে নেমে টিকিট কাউন্টার, ওখান থেকে পরপর সুন্দর করে আপনি দর্শন করতে পারবেন। খুব সুন্দর দর্শন করা হয়ে গেছে। মোটামুটি প্রথমে গাড়ি রেখে তারপরে আমরা 150 টাকার টিকিট কেটেছি। এখানে 150, 300, 500 টিকিট পাওয়া যায়, আর টিকিট কেটে লাইনে ঢুকলে খুব ইজিলি যাওয়া যায়। আর জেনারেল লাইনে একটু ভিড় বেশি হয়। আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে 150 টাকার টিকিট কাটতে, তো আমরা 150 টাকার টিকিট কেটেছি। টিকিট কেটে খুব ইজিলি ঠাকুরের দর্শন করেছি। অসাধারণ। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য ছবি বা ফটো ভিডিও ইত্যাদি কিচ্ছু করতে পারিনি। আপনারা যখন আসবেন খুব সুন্দর লাগবে। অসাধারণ এক অভিজ্ঞতা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করলাম এবং আপনাদের দূর থেকে মন্দির দর্শন করাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে, এই যে সোজা যে দেখা যাচ্ছে স্বর্ণ মন্দির, এইটাই হচ্ছে মূল জ্যোতির্লিঙ্গের মন্দিরটা। আর এই আশেপাশে যে 3টে চূড়ার মতো দেখছেন, এগুলো আরও মন্দির, ক্যাম্পাসের মধ্যে আরও মন্দির রয়েছে, কোনোটা তরুণদ্বার, কোনোটা অন্যান্য মন্দির ইত্যাদি। কিন্তু এই যে স্বর্ণ মন্দিরটা দেখছেন, স্বর্ণচূড়া, এই যে এইটাই হচ্ছে মূল, মানে শিবলিঙ্গটা রয়েছে এখানে। আমরা জাস্ট পুজো কমপ্লিট করলাম আর কি। তো পুজো কমপ্লিট করার পর এবার ওখানে মন্দিরের মধ্যে তো মোবাইল অ্যালাউ করে না, আর এই মন্দিরের ব্যাক সাইড করে আমরা মন্দিরে খুব ভালো করে দেখতে পাচ্ছি। তো যার জন্য এখানে আমরা একটু বসে রেস্টও নিচ্ছি, আর কি বলবো আর কি, ঠাকুরের যে মন্দির রয়েছে সেই মন্দিরের সুন্দর ছবি, ভিডিওটাও পাচ্ছি বা ছবি নিচ্ছি। এগুলো করা যায় এখান থেকেই আর কি। পেছনটা খুব দারুণ, যেখান থেকে আপনাদের বের করবে আর কি এক্সিট পয়েন্ট, সেদিক থেকেই খুব সুন্দর ভিউটা পাবেন। আর খুব সুন্দর, যদি হয়তো জেনারেল লাইনে ঢুকতাম হয়তো এত তাড়াতাড়ি হতো না, কিন্তু 150 টাকার টিকিট কেটে খুব তাড়াতাড়ি আমরা দর্শন করতে পেরেছি। সুন্দর দেখুন, ওইদিকে একটা তোরণ, এই সামনে একটা তোরণ, আর ওইদিকে একটা তোরণ আছে ওই দিকটা, আর ঠিক এর পেছন দিকটা একটা তোরণ আছে। আর মাঝখানে যে সাদা রঙের মন্দির আর সোনালি স্বর্ণ মন্দির, এই দুটো মন্দিরই হচ্ছে মূল। আর মূল যে জ্যোতির্লিঙ্গটা রয়েছে সেটা কিন্তু ওই স্বর্ণ মন্দিরে, সোনার যে চূড়াটা দেখা যাচ্ছে ওইখানেই রয়েছে, মল্লিকার্জুন। পুরো ভঙ্গুর অঞ্চল, পাহাড়ি অঞ্চল দেখেই বোঝা যাচ্ছে। আর এইদিকে ভোলেনাথ অধিষ্ঠিত। মল্লিকার্জুন দর্শন করে এখন আমরা সাক্ষী গণপতি দর্শন করতে যাব। এখানে গাড়ি রাখা হয়েছে, এবার আমরা একটু সামনের দিকে এগোলেই সাক্ষী গণপতি দেখব। কারণ কথিত আছে যে মল্লিকার্জুন দেখে যদি কেউ সাক্ষী গণেশ না দেখে তাহলে তার এই তীর্থটা কমপ্লিট হয় না। তাই চলুন আমরা যাই এবং আপনাদেরও দেখাই। পা ধুয়ে আপনাকে সাক্ষী গণপতি মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরের সামনের একদিকে কিছু দোকানপাট আছে, যেখান থেকে পুজো সামগ্রী কিনতে পারেন। এবার বাঁ দিক থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক।
প্রবেশ করা মাত্র এক সুন্দর উন্মুক্ত ক্ষেত্র, যেখানে সিস্টেমেটিক্যালি লাইন এগিয়ে যাচ্ছে গণপতি দর্শনের জন্য। তো এখন আমরা চলে এসেছি গণেশ মন্দিরে। এবার লাইন আছে ছোটো, কিন্তু এখানে ঢোকার আগে আপনাকে পা ধুয়ে নিতে হবে, তার জন্য দুটো কল রাখা আছে। এবার পা ধুয়ে ঠিক নামলেই আপনি লাইনটা পাবেন। এবার সেই লাইন ধরে আপনারা সোজা এগিয়ে গেলে গণপতি বাপ্পার দর্শন হবে। আর এখানে ব্যাগ, তারপরে কী বলে পার্স, মোবাইল সবই অ্যালাউ করে, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না এই মন্দিরে। কিন্তু জুতোটা খুব নিজের রিক্সে রাখতে হবে, কিন্তু না হলে কিন্তু অন্য কোথাও কারোর জুতো পরে বাড়ি ফিরতে হবে। লাইনে এগোচ্ছে ততক্ষণ এক নজরে দেখে নিন পুজোর দক্ষিণা বা হোম করার দক্ষিণা ইত্যাদি তথ্য। চলুন এবার আপনাদের গণপতির দর্শন করাই। গণপতির দর্শন করে এবার আপনাদের নিয়ে যাব পরবর্তী গন্তব্য, অর্থাৎ শ্রীশৈলমে কৃষ্ণা নদীর ওপর নির্মিত ড্যাম, যাকে কৃষ্ণা ড্যাম বলা হয়, সেটি দেখাতে। কৃষ্ণা নদীর ওপর শ্রীশৈলম বাঁধ নির্মাণ প্রকল্পটির কাজ শুরু হয়েছিল 1960 সালে। মূল বাঁধটি নির্মাণ শেষ হয়েছিল 1980 সালের 26শে জুলাই। এই বাঁধটি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার মানে প্রায় 980 ফুট উচ্চতায় নান্দিয়াল এবং নাগারকুর্নুল জেলার মধ্যে নাল্লামালা পাহাড়ে অবস্থিত। এখন যেহেতু জলের চাপ তেমন নেই, তাই বাঁধটি শান্ত ও নিরীহ মনে হচ্ছে, কিন্তু যখন জলাধার থেকে বাঁধ যখন খোলা হয় তখন সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য সত্যি উপভোগ করার মতো। এখন 3টে জায়গা দেখে, মানে মল্লিকার্জুন দেখে, গণেশ মন্দির দেখে, তারপরে কৃষ্ণা ড্যাম দেখে এখন একটু দুপুরে লাঞ্চের টাইম। তো এখানে আমাদের ড্রাইভার দাদা এনে দাঁড় করিয়েছেন পেছনে, লাঞ্চের জন্য যাব, দেখি কি পাওয়া যায় লাঞ্চের জন্য। হ্যাঁ, কে বাদর? বাদরের প্রচুর উৎপাত, আর এই জঙ্গলের মধ্যে যদি কেউ বাদরকে খেতে দেয় তাকে কত টাকা ফাইন দিতে হবে? 10,000 টাকা ফাইন দিতে হবে। মল্লিকার্জুন দর্শন করে সাক্ষী গণপতিকে সাক্ষী রেখে আমরা কৃষ্ণা ড্যামের সামনে ফটো তুলে এখন সেকেন্দ্রাবাদের দিকে ফিরব। আর তার আগে আপনিও রাস্তার ধারে আমাদের মতোই কোনো রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। নিরামিষ খাবার পাবেন। আমরা যেমন নিরামিষ হিসেবে নিয়েছিলাম পনির বিরিয়ানি আর মাশরুম বিরিয়ানি, দাম নিয়েছিল 380 টাকা প্লেট। ফুল প্লেট নিলে দুজন অনায়াসেই খেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও অনেক ভিডিও আপনার জন্যই অপেক্ষা করছে প্রতি শুক্রবার। লক্ষ্য রাখুন আমাদের চ্যানেলে। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।